হ্যালো এভরিওয়ান, আমি এমদাদুল। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আজ আমেরিকার নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ফোন করেছে। নরেন্দ্র মোদী তিনি তার এক্স টুইটার হ্যান্ডেলে ধন্যবাদ জ্ঞাপন করেছেন ডোনাল্ড ট্রাম্পকে। উল্টো দিকে আমরা দেখছি বাংলাদেশে তৃতীয়বার স্বাধীনতার দোরপ্রান্তে আবার ছাত্র এবং জনতা এক জায়গায় হয়েছে। সেদেশের বর্তমান যিনি ক্ষমতায় রয়েছেন ইউনূস সরকারকে উৎখাত করার জন্য আন্দোলন এবং মুভমেন্ট চলছে। আমরা জানি ঢাকা বিশ্ববিদ্যালয় এবং 7 কলেজের সঙ্গে সংঘর্ষ হয়েছে, কয়েকজন আহত হয়েছে এবং বাংলাদেশের মাদ্রাসা শিক্ষকদের ওপরে অমানবিক আক্রমণ চালিয়েছে সেদেশের পুলিশ প্রশাসন। সেদেশের যে সমস্ত দায়িত্ববান এই সময়ে রয়েছে, বিশেষ করে উপদেষ্টা হিসেবে আসিফ নজরুল, যিনি আইন উপদেষ্টা, তাকে এই সময় পদত্যাগ করার জন্য মাদ্রাসা শিক্ষকরা আন্দোলন করছে। সেই সঙ্গে সঙ্গে আমেরিকা থেকে বাংলাদেশে যে সমস্ত রোহিঙ্গা শরণার্থীরা রয়েছে তাদের জন্য অনুদান দিত, প্রচুর একটি ফান্ড দিত, সেই ফান্ড পুরোপুরিভাবে বন্ধ করে দিয়েছে। এবং বাংলাদেশে আমরা দেখতে পেয়েছি 5ই আগস্টের যে সমস্ত ভূমিকা রেখেছিল উল্লেখযোগ্য একজন সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ, ঢাকা বিশ্ববিদ্যালয় এবং 7 কলেজের সঙ্গে সংঘর্ষের সময় ছাত্রদের মাঝে গিয়ে তিনি বলেছেন যে ঝগড়া আর নিজেদের ভিতর দ্বন্দ্ব করে কোনো ঝামেলা করে কোনো কাজ হবে না। সেরকম সিচুয়েশনে ছাত্ররা এই সমন্বয়ক গত কয়েক মাস আগে যাদের আপ্রাণ চেষ্টায় দেশটা নতুন করে স্বাধীনতা লাভ করেছিল তাদেরকে ভুয়া বলে এমনকি মারধর করার জায়গায় নিয়ে গেছে। আসলে বাংলাদেশ এই জায়গায় কেন যাচ্ছে? বাংলাদেশ হাসিনা সরকার বিগত দিন ফ্যাসিস্ট সরকার হিসেবে যদি উল্লেখ হয়ে থাকে, সে দেশ থেকে উৎখাত হয়ে যায়, তাহলে এই সময় ডক্টর ইউনূস সেও দেশ চালাতে ব্যর্থ কেন? বাংলাদেশে আমরা দেখতে পাচ্ছি কয়েকদিন ধরে বাংলাদেশ এবং ভারতের সীমান্ত যে জায়গাগুলো রয়েছে, কাঁটাতারের বেড়াকে কেন্দ্র করে উভয় দেশের সেনা এবং মানুষদের ভেতরে একটা দ্বন্দ্ব চলছে। সেই সঙ্গে সঙ্গে আর একটা জিনিস আপনাদেরকে বলা রাখা ভালো, বাংলাদেশের বিডিআর হত্যাকাণ্ডে দীর্ঘ 16-17 বছর জেল খাটানোর জন্য আসামি হিসেবে সাজা ঘোষণা হয়েছিল যাদের, তাদেরকে কম করে 250 জনকে পুরোপুরিভাবে বেকসুর খালাস দেওয়া হয়েছে। সেই সঙ্গে বাংলাদেশের লুৎফুজ্জামান বাবর, যিনি 10 ট্রাক অস্ত্র মামলায় গ্রেপ্তার হয়েছিল, অপরাধী সাব্যস্ত হয়ে কোর্ট থেকে তার সাজা ঘোষণা করেছিল, সেই বাবরও মুক্তি পেয়ে গেছে। বাংলাদেশে এই মুহূর্তে পাকিস্তানের আইএসআই তাদের সঙ্গে যে চিফ এখানকার রয়েছে জেনারেল পুলিশ বা সৈন্য, তার সঙ্গে প্রকাশ্যে মিটিং করছে। তাহলে বাংলাদেশ কি নতুন করে আবার জঙ্গিদের একটা আস্তানা তৈরি হয়ে যাচ্ছে? এটা প্রশ্ন চলে আসছে। সেই জন্য হয়তো আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশের অনুদান বন্ধ করে দিয়েছে, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে ফোনে কথা বলছে। ডোনাল্ড ট্রাম্প সেই দেশে 20শে জানুয়ারি ক্ষমতায় রাষ্ট্রপতি পদ শপথ গ্রহণ করার পর বাংলাদেশি যত মানুষ রয়েছে তাদেরকে প্রকাশ্যে সে দেশ থেকে চলে যেতে বলেছে, যে এখানে কোনো বাংলাদেশি বা অন্য দেশি ভিন দেশীয় মানুষদের নাগরিকত্ব দেয়া হবে না। যারা আমেরিকায় বসবাস করে এখানকার বাসিন্দা তারাই পাবে এখানকার নাগরিকত্ব। সুতরাং এই সময় বাংলাদেশের ভাববার সময় এসে গেছে। বাংলাদেশ এই সময় দ্বিতীয়বার স্বাধীনতা লাভ করে তৃতীয়বারে পদার্পণ করছে আবার। আমরা খুব তাড়াতাড়ি হয়তো বাংলাদেশের তৃতীয় স্বাধীনতাও দেখতে পারবো। আমরা জানি 5ই আগস্টে ছাত্র এবং জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সেদেশ থেকে পালিয়ে ভারতে আশ্রয় নিয়েছে। হাসিনা সরকারের যত এমএলএ, এমপি, চেয়ারম্যান, নেতা, ছাত্রদল যারাই ছিল
বা ছাত্রলীগ যারাই ছিল তারা কিন্তু সে দেশ থেকে পালিয়ে গিয়ে পৃথিবীর বিভিন্ন দেশে আশ্রয় নিয়েছে। সেই সঙ্গে সঙ্গে আমরা কি দেখেছি, বাংলাদেশ প্রতিনিয়ত কোনোবার রিক্সা আন্দোলন হচ্ছে, কোনোবার আনসার লীগ হচ্ছে, কোনোবার দেখতে পাচ্ছি আবার এই কলেজের ভিতরে ঝামেলা চলছে, আইন উপদেষ্টার বা বিভিন্ন উপদেষ্টারা দেশ চালাতে ব্যর্থ হচ্ছে। এরকম একটা সিচুয়েশন বাংলাদেশে প্রতিনিয়ত ক্রিয়েট হচ্ছে। সুতরাং খুব তাড়াতাড়ি বাংলাদেশ নতুন করে আবার স্বাধীনতা লাভ করবে, হয়তোবা বাংলাদেশে নতুন করে আবার সেই ছাত্রলীগ, সেই সঙ্গে সঙ্গে শেখ হাসিনার আওয়ামী লীগ আবার নতুন করে জাগবে, নতুন করে তারা আবার ক্ষমতা ফিরে পাবে। আর হাসিনা ভারতে আসার পরেও প্রতিনিয়ত ভার্চুয়াল মিটিং করছে পৃথিবীর বিভিন্ন দেশে আওয়ামী লীগ থাকা সেই সমস্ত মানুষদের সঙ্গে, নতুন করে অ্যাক্টিভভাবে সংগঠন সাজাচ্ছে কিভাবে রাজনৈতিকভাবে বাংলাদেশে আবার পদার্পণ করে তার সেই জায়গা ছিনিয়ে নেওয়া যায়। সেই সঙ্গে সঙ্গে আমরা আর একটা জিনিস দেখতে পাচ্ছি, বাংলাদেশ সবসময় অস্থিতিশীল একটা দেশ হিসেবে এই সময় উল্লেখ হয়ে রয়েছে। বাংলাদেশ পৃথিবীর ভিতরে বিভিন্ন দেশের কাছ থেকে তারা ঋণ নিচ্ছে, প্রতিদিন এই দেশটা আস্তে আস্তে দেউলিয়া হয়ে যাচ্ছে, পাকিস্তানের মতো আস্তে আস্তে তারা গরিব দেশ হয়ে যাচ্ছে। এরকম একটা সিচুয়েশন চলছে বাংলাদেশে। কিন্তু তারপরেও দেখছি ডক্টর ইউনূস সুইজারল্যান্ডে গেছে, মিটিং করেছে, সেখান থেকে মানুষদের কাছে টাকা নিয়েছে। অনেকেই বলেছে ডক্টর ইউনূস পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়েছে, কিন্তু না, সে আবার ফেরত চলে এসেছে। সুতরাং এই সময় বাংলাদেশের অভ্যন্তরীণ কি চলছে সেগুলো একবার আপনারা যদি অ্যানালিসিস করেন তাহলে বুঝতে পারবেন যে বাংলাদেশ হয়তো তৃতীয়বার আবার স্বাধীনতার জন্য খুব তাড়াতাড়ি দূরপ্রান্তে এসে গেছে। কারণ এই দুদিনে মাদ্রাসা শিক্ষকদের উপরে আক্রমণ, ঢাকা বিশ্ববিদ্যালয় এবং 7 কলেজ উভয়ের ভিতরে দ্বন্দ্ব চলছে। সেই সঙ্গে সঙ্গে ছাত্ররা নতুনভাবে আন্দোলন করছে, ডক্টর ইউনূস এবং ছাত্রের যে সমস্ত সমন্বয়ক ছিল তাদেরকে ভুয়া বলছে, তাদেরকে পদত্যাগ করার জন্য মুভমেন্ট করছে। যে কোটা আন্দোলনকে নিয়ে হাসিনা সরকারের পতন হয়ে গেছে, সেই কোটা এখনো পর্যন্ত রয়েছে, সেগুলো এখনো বিলুপ্ত হয়নি। তাহলে কিভাবে বৈষম্য বিরোধী একটা বাংলাদেশ তারা বিনির্মাণ করতে পারবে? সেই সঙ্গে সঙ্গে বাংলাদেশ 5ই আগস্টের পর থেকে বিভিন্ন সংখ্যালঘু সম্প্রদায়ের ওপরে আক্রমণ হচ্ছে। সে দেশের মানুষরা সে দেশ ছেড়ে ভিন দেশে চলে যাচ্ছে, সে দেশের ভালো রকম চিকিৎসার পরিষেবা না পাওয়ার জন্য ভারত সহ পৃথিবীর বিভিন্ন দেশের কাছে তারা আশ্রয় নিচ্ছে, তাদের কাছে চিকিৎসা পরিষেবা নিচ্ছে। তাহলে একটা দেশ কিভাবে তিলে তিলে ধ্বংসের দিকে চলে যাচ্ছে সেটা আমরা ভালো রকম দেখতে পাচ্ছি। খুব তাড়াতাড়ি বাংলাদেশ আবার নতুন করে বিনির্মাণ, নতুন করে আবার তৃতীয় স্বাধীনতা হয়তো আমরা দেখতে পাবো। সুতরাং সকলে চোখ রাখুন বাংলাদেশের দিকে, দেখা যাবে কি হচ্ছে, কি হবে এই সমস্ত জিনিস নিয়ে। সুতরাং আজকের এই ভিডিওটি এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো টপিকে। তখন ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাংক ইউ।